প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে মাস্টার্স শেষ পর্বের ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সাথে প্রায় ধারাবাহিকভাবেই এই অনলাইন শ্রেণী কার্যক্রমে ক্লাস নিচ্ছি আমি। তো সেইভাবেই সেটাতেই আমরা একটা ধারাবাহিকতা লক্ষ্য করছি বা ধারাবাহিকতা পালন করার চেষ্টা করছি। আজকেও আমি তোমাদের সাথে যুক্ত হচ্ছি। তোমরা আশা রাখি আমাদের এই ক্লাসগুলো প্রতিনিয়তই দেখছো, শুনছো এবং তোমাদের উপকারে আসছে বলে আমরা বিশ্বাস করি। সরকারি সাদত কলেজ এই বিশ্বব্যাপী যে মহা দুর্যোগ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলছে, তারপর থেকেই সরকারি সাদত কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর আলিম মাহমুদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে প্রত্যেকটা বিভাগেই অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে। তার সাথেও আরো আছেন সহযোদ্ধা হিসেবে, যিনিও আমাদের প্রতিনিয়তই বিভিন্নভাবে দিক নির্দেশনা দিচ্ছেন। সরকারি সাদত কলেজের আর এক সহযোদ্ধা, সরকারি সাদত কলেজের দ্বিতীয় কাণ্ডারি ব্যক্তি উপাধ্যক্ষ প্রফেসর মৃদুল চন্দ্র পোদ্দার স্যার, এবং সার্বিকভাবে বাংলা বিভাগের যিনি দিক নির্দেশনা দিচ্ছেন, ক্লাস অর্থাৎ রুটিন পরিচালনা করছেন, আমাদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন, তিনি হলেন বাংলা বিভাগের কাণ্ডারি, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান সরকার স্যার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রতিদিন তোমাদের সাথে এই শ্রেণী কার্যক্রমে, অনলাইন শ্রেণী কার্যক্রমে যুক্ত হচ্ছি। আমি বরাবরই বলে থাকি যে আমরা ক্লাসে তোমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারি, যুক্ত হতে পারলেও সেই ক্লাসগুলো কিন্তু ক্লাসেই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই যে অনলাইন ক্লাসগুলো, এগুলো কিন্তু ভিডিও সংশ্লিষ্ট সাইটে থেকে যাচ্ছে। তোমরা ইচ্ছে করলে এই ক্লাসগুলো বারবার দেখতে পারবে এবং তোমাদের উপকারও হবে, এটা আমাদের বিশ্বাস। তাই আমরা বাংলা বিভাগের যে এক ঝাঁক উদীয়মান মেধাবী শিক্ষক আছেন, তারা প্রতিনিয়তই তোমাদের সাথে ক্লাসে যুক্ত হচ্ছেন এবং তোমাদের এই ক্লাস নিচ্ছেন। আমাদের বিশ্বাস যে তোমাদের এই ক্লাসগুলো উপকার হচ্ছে, তোমরা উপকৃত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই যে মাস্টার্সের শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এই কন্টিনিউয়াসলি একটা বিষয় পড়িয়ে যাচ্ছি, যেটা আমার একটা প্রিয় বিষয়। আমি পড়াতে যাকে ভালোবাসি সেই প্রিয় জীবনানন্দ দাশ। আমি আশা রাখছি যে তোমরাও এই বিষয়টি এনজয় করছো। আমরা বলি যে তিমির হননের কবি, এই হেমন্তের কবি, এখন হেমন্ত প্রকৃতিতে আশা আশা ভাব, এক বিমূঢ় যুগের বিভ্রান্ত কবি জীবনানন্দ দাশ, তার সম্পর্কে কিন্তু আমরা ধারাবাহিকভাবে এই ক্লাস দিচ্ছি। তো তোমরা, আমি যতটা জানি যে তোমরা এই ক্লাসগুলো দেখছো, শুনছো এবং বুঝতে পারছো। আমি আজকে তোমাদের পড়াবো সেই জীবনানন্দ দাশের একটা বিখ্যাত ট্রাম, যার তার কবিতার মধ্যে পাওয়া যায়। জীবন দাশের কবিতায় পরাবাস্তবতাবাদ অথবা সুররিয়ালিজম, এই যে পরাবাস্তবতাবাদ বা সুররিয়ালিজম যে শব্দটা আমরা বলছি ইয়েতে, সেই বিষয়টা সম্পর্কে কিন্তু তোমরা হয়তো দেখে থাকবে বা বুঝে থাকবে, জেনে থাকবে। এই সম্পর্কে জীবন দাশের অনেক কবিতা আছে পরাবাস্তবতাবাদ সম্পর্কে। এই পরাবাস্তবতাবাদটা মূলত চালু হয়েছিল একটা সময় ফরাসি দেশ ফ্রান্স, যেখানে শিল্প সংস্কৃতির রাজধানী বা প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে। এই পরাবাস্তবতাবাদ বিষয়টা কিন্তু সেখানেই প্রথম চালু হয়েছিল। তাই পরাবাস্তবতাবাদটা বিষয়টা কি সেটাই কিন্তু আমাদের প্রথমে
লক্ষ্য করার বিষয় যে এটা কি। আমরা কিন্তু ওই যে এই জিনিসটা প্রথম যে এর প্রভাব পড়লো জিগমুন্ড ফ্রয়েড, আমেরিকান মনোবিজ্ঞানী। ফ্রয়েডের তত্ত্ব হিসেবে আমরা জানি, তোমরা যদি মানিক বন্দ্যোপাধ্যায় পড়ে থাকো, সেখানে আমরা লক্ষ্য করেছিলাম যে মার্ক্সীয় এবং ফ্রয়েডীয় তত্ত্ব। এই জিগমুন্ড ফ্রয়েড এই মনোসমীক্ষণ নিয়ে যিনি গবেষণা করেছেন, মানুষের মন নিয়ে যিনি গবেষণা করেছেন, তার একটা বিখ্যাত হচ্ছে এই যে স্বপ্ন, অর্থাৎ অবচেতন মনের মানুষের যে ভাবনা চিন্তা। স্বপ্ন হচ্ছে অবচেতন মনের ভাবনা চিন্তা। মানুষ যা কল্পনায় কোনো একটা সময় ভাবে, মানুষ যা ভাবে সেই বিষয়গুলো কোনো না কোনো সময় মানুষের স্বপ্নের মধ্যে ধরা দেয়। এই যে চেতন মন বা অবচেতন মন, আমরা কিন্তু এই যে চেতন মনে অনেক ঘটনা ঘটিয়ে থাকি, আবার যে কিছু ঘটনা বাস্তবে সম্ভব নয়, বাস্তবে ঘটে না, কিন্তু আমরা কল্পনা করি বা চেতনাটাই অবচেতন মনে সেটা এসে ধরা দেয়। মগ্ন চৈতন্যের মধ্যে ঘুমিয়ে থাকি, সেই ঘুমের মধ্যে এসে যে আমরা যে চিন্তা ভাবনাগুলো করলাম, সেই চিন্তা চেতনায় একটা সময় কি করে স্বপ্নের মধ্যে বা অবচেতন মনের মধ্যে ধরা পড়ে। পরাবাস্তব কবিতা, এই পরাবাস্তব কবিতা যেটাকে আমরা পরাবাস্তবতাবাদ বলছি, সেই কবিতাটাও কিন্তু একটা বিষয়, এরকম একটা বিষয় যে কোন একটা উপমা বা চিত্রকল্পকে কোনো অবচেতন বিষয়ের মধ্যে দিয়ে তুলে ধরে সেটা বাস্তবতার মধ্যে ফেলে সেই অসম্ভবটাকে সম্ভবের মধ্যে দিয়ে প্রকাশ করাটাই হচ্ছে এই পরাবাস্তবতাবাদ। তোমরা জেনে থাকবে যে বিষয়টা হচ্ছে, আমি যদি বইয়ের ভাষায় বা কিতাবী ভাষায় যদি বলি, মগ্ন চৈতন্যের গভীরে ডুব দিয়ে কবি যে সকল চিত্রকল্প অথবা প্রতীক আহরণ করে নিয়ে আসেন, মগ্ন চৈতন্যের গভীরে ডুব দিয়ে কবি যে সকল চিত্রকল্প অথবা প্রতীক আহরণ করে নিয়ে আসেন, সাধারণত যুক্তির পারম্পর্যের উপর নির্ভর না করে সরাসরি তাদের সাজিয়ে যে সকল কবিতা রচনা করা হয়, যুক্তির পারম্পর্যের উপর নির্ভর না করে সাধারণত যে সকল কবিতা সাজানো হয়ে থাকে, সেই সকল কবিতাকেই সাধারণত পরাবাস্তবতাবাদ, সুররিয়ালিস্ট অথবা পরাবাস্তবতাবাদ কবিতা বলা হয়ে থাকে। এখানে মগ্ন চৈতন্যের বিষয়টাই কিন্তু বেশি লক্ষ্য করা হয়ে থাকে। এই যে আমরা বলি যে কবির অভিজ্ঞতাই কবিতা, কিন্তু কবির অভিজ্ঞতা বললেই কি কবিতা হবে? তাই কি হবে? কিন্তু তা কিন্তু হবে না। এই যে জীবনে যা কিছু ঘটে তাই কি আমরা অভিজ্ঞতা বলি? তাছাড়া কি আর কিছু নাই? কবির মনোজগতেও এই যে অবচেতন মনেও কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু বাহিরের ঘটনাও কিন্তু কবির অন্তর্জগৎকে কি করে, একটা দোলচাল অথবা কি করে, একটা রূপান্তর লাভ করে। এই যে বাহিরের ঘটনা যে কবিকে একটা দোলাচালের মধ্যে বা রূপান্তরের মধ্যে নিয়ে আসলো, সেটা কিন্তু কবির একটা অভিজ্ঞতা ঘটে। এই অভিজ্ঞতাটাই কবিতার মধ্য দিয়ে প্রকাশ ঘটে। তাই প্রথম যেটা বলেছিলাম তোমাদেরকে, যে ফরাসি কাব্যগ্রন্থে বা ফরাসি দেশে দাদাবাদ যে একটা আন্দোলন সৃষ্টি হয়েছিল, সেখান থেকে মুক্ত হয়ে এই ফ্রয়েডের তত্ত্বে অনুপ্রাণিত হয়ে এই কি বলে ফরাসিতে এই ফ্রান্স দেশে কি হলো, এই পরাবাস্তবতাবাদ একটা আন্দোলন শুরু হলো। সেই আন্দোলনের একটা বিষয় হচ্ছে যে মানুষ যে মগ্ন চৈতন্যের মধ্যে যে নিমজ্জন থাকে, অবচেতন মনে যে নিমজ্জন থাকে, সেই অবচেতন মনের বিষয়গুলোকেই
তারা একেবারে চোখ বন্ধ করে কবিতার মাধ্যমে তুলে ধরছেন। সেই কবিতা কি হলো বা কবিতার শব্দ কি হলো বা কবিতা আভিধানিক কোনো বিষয় মানছে কিনা সেদিকে কিন্তু তাদের খেয়াল রইল না। কিন্তু রবীন্দ্রনাথ নাকি কি দুঃখিত, জীবনানন্দ দাশ কিন্তু সেই পথে পুরোপুরি হাঁটে নাই। সেই পথে হাঁটে নাই যেমন তোমাদের কি বলে ইংরেজ কবিরাও কিন্তু সেই কি বলে ফরাসি কবিগণ যে আন্দোলন শুরু করলো, যে কবিতায় যা অবচেতন মনে যা আসবে তাই কবিতার মধ্যে, কোনো চেতন মনের কোনো প্রশ্রয় দেবে না। যেমন তারা কিছু চিত্রকল্পের কথাও আছে, চিত্রের কথাও আছে, যা ব্রোকেন কলমান্সের কথা তোমরা শুনেছ, যে চিত্রটা তোমরা ইচ্ছা করে দেখতে পারো, ইন্টারনেট সার্চ দিলেও তোমরা দেখতে পারবা। তো সেই ভাবধারায় কিন্তু ইংরেজ কবিরা কিন্তু হাঁটলেন না। তারা কি করলেন, যে অবচেতন মনে ঠিকই প্রবেশ করলেন, অবচেতন মনের ভাবনাগুলো তারা কবিতায় নিয়ে আসলেন ঠিকই, কিন্তু সেখানে চেতন মনকে একেবারে অস্বীকার করলেন না। জীবনানন্দ দাশ কিন্তু সেই পথে হাঁটলেন। জীবনানন্দ দাশ কিন্তু সরাসরি যে ফ্রান্সের কবিগণ যে পথে হেঁটেছিল সেদিকে না হেঁটে ইংরেজ কবিরা যে পরাবাস্তবতাবাদকেই অর্থাৎ অবচেতন মনকেই চেতনার মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে তারপরে তিনি কাব্য জগতে আবির্ভূত হয়েছেন। এই জন্য জীবনানন্দ দাশের কবিতায় দেখো আমরা লক্ষ্য করব যে কি আছে, এই প্রকৃতি আছে, নারী প্রেম আছে, প্রকৃতিকে নারীকে, নারীর রূপ রস সৌন্দর্য, প্রকৃতিকে ইতিহাসকে, প্রাচীন ইতিহাসকে প্রাচীন ঐতিহ্যকে সামনে রেখে ওইভাবেই কিন্তু সেই কি করেছেন, অবচেতন মনকে, অবচেতন মনের যে কল্পনাটা, অবচেতন মনের যে ঘটে যাওয়া যে ঘটনাটা, যে স্বপ্ন আবিষ্ট হয়ে যে ঘটনা ঘটলো, সেই ঘটনাটাকেই চেতন মনে যে ঘটনা ঘটা সম্ভব তার মধ্য দিয়েই তিনি কবিতাকে চিত্রকল্পের মধ্য দিয়ে, উপমার মধ্য দিয়ে প্রকাশ করলেন। এই দিক থেকে কিন্তু আমরা জীবনানন্দ দাশের এই পরাবাস্তবতাবাদ বা সুররিয়ালিজম যেটা আমরা বলি, এটা কিন্তু একটা ডিফারেন্ট বা আলাদা বা ভিন্ন প্রকৃতির একটা বিষয় কিন্তু আমরা লক্ষ্য করব বলে আমাদের বিশ্বাস। তো আমরা যেটা দেখি আর কি, এই যে অবচেতন মনের যে ঘটনা, সেই ঘটনাগুলোই আমরা কি করছি, সেই ঘটনাগুলোই আমরা এই কবিতার মাধ্যমে, চিত্রকল্পের মাধ্যমে, তোমার কবিতার কাঠামোকে যুক্তির উপর প্রতিষ্ঠিত না করে চিত্রকল্পের উপরেই ছেড়ে দেবেন একটি চিত্রকল্প। একটা চিত্রকল্পের উপরে আর একটা চিত্রকল্প ভেসে উঠবে। অর্থাৎ কবি অবচেতন মনে একটা চিত্রকল্প দেখলে সেই চিত্রকল্পটাকে বাস্তব কোনো চিত্রকল্পের মধ্য দিয়ে প্রকাশ ঘটিয়ে অতীতকে বা বর্তমানকে, অতীত কোন বর্তমানের চিত্রের মধ্যে দিয়ে ভেসে উঠবে। অথবা একটা চিত্রকল্প আমি কবি লিখলেন, সেই চিত্রকল্পের মধ্যে দিয়ে বর্তমান বা অতীতের কোন চিত্রকল্পে সেটার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলবেন। সেটাই হচ্ছে কি বলে, এটাও কিন্তু একটা ওই পরাবাস্তবতাবাদ কবিতার একটা বৈশিষ্ট্য, যে কি কবিতার কাঠামোকে যুক্তির উপর প্রতিষ্ঠিত না করে চিত্রকল্পের উপরে ছেড়ে দিবেন। একটি চিত্রকল্প অন্য একটি চিত্রকল্পের আভাস এনে দেবে, তারপর সমস্ত চিত্রকল্প মিলে একটি অভিজ্ঞতাকে ফুটিয়ে তুলবেন। তাই না? এই যে আমরা বলছি যে সেখানে একটি চিত্রকল্প অন্য একটি চিত্রকল্পে টেনে নিয়ে আসে। এই চিত্রকল্পের মধ্যে নিকট সাদৃশ্য নাই, হয়তোবা আছে একটা দূর সাদৃশ্য। ওই যে কি বলে, ফাল্গুনের জ্যোৎস্নার ভেতরে বুঝি মনে পড়ে কবেকার পাড়াগার অরুণিমা শ্যানলের কথা। সে অথবা কি সে রূপ নিয়ে চলে গেছে বহু দূরে। অথবা কি বলে, তোমার গভীর হাওয়ার রাত ছিল কাল, অসংখ্য নক্ষত্রের রাত। সেই রাত দেখে অতীতের স্মৃতি মনে পড়ছে। অথবা ভারত সাগরের তীরে কিংবা টায়ার সিন্ধুর পাড়ে সেই
অতীতের স্মৃতি বর্তমানের স্মৃতির সাথে একটা মেলবন্ধন করেছেন। তো সেখানে আমরা যদি দেখি এই যে মানুষের স্বপ্ন জগতের অভিজ্ঞতা কিন্তু আছে, সেই স্বপ্ন জগতের যেমন বাস্তব অভিজ্ঞতাগুলো পরিবর্তন হয়ে নতুন রূপ ধারণ করে, কবিতার চিত্রকল্পগুলোতে তেমন কি হয়েছে, বাস্তবের উপরে দাঁড়িয়ে থাকলেও নতুন আকারে উপস্থিত হয়। ওই যে আমরা পুরাতন কাল থেকে পুরাতন কোনো বিষয়কে তুলে ধরে অতীতের যে যে আমাদের যে চেতনাগুলো পরিবর্তন হলো স্বপ্নের মাধ্যমে বা অবচেতনগুলো, সেগুলোকেই আমরা কি করলাম, কবিতা তুলে ধরলাম। সেই চিত্রকল্পটিকে এমন ভাবে উপস্থাপন করব, সেই চিত্রকল্পটি আবার আর একটা চিত্রকল্পকে আমাকে চোখের সামনে নিয়ে আসবে। সেই চিত্রকল্পের সাথে পুরাতন কোন চিত্রকল্প বর্তমান কোন চিত্রকল্পের সাথে একটা মেলবন্ধন সৃষ্টি হবে। আমরা অতীতে যে ঘটে যাওয়া যে ঘটনাকে আমরা মনে লালন পালন করি, কিন্তু বাস্তবে সেটা কখনোই সম্ভব নয়। সেই সমস্ত কল্পনাগুলোই কিন্তু আমাদের কি হয়, স্বপ্নে ধরা পড়ে না, অবচেতন মনে কিন্তু ধরা পড়ে যায়। আমরা কিন্তু বাস্তবে রোমান্টিক মানুষ যারা অনেক কল্পনা করে থাকি না, আমরা বাস্তবের কল্পিত নায়িকা আমরা কল্পনা করি, সেই কল্পিত নায়িকা কি বাস্তবে ধরা দেয় না, কিন্তু আমাদের কি করে অবচেতন মনে কিন্তু ঠিকই আমাদের ধরা দেয়। সেই অবচেতন মনের চিত্রকল্পটি আমরা কি করি, কবিতার মধ্যে প্রকাশ করি। সেই অবচেতন মনের কল্পনাটি আমরা কবিতায় প্রকাশ করি আর একটা চিত্রকল্পকে সাদৃশ্য নিয়ে এসে। অর্থাৎ এই যে অবচেতন মনের কল্পনাটা আর একটা চিত্রকল্পকে কি করবে, একটা মেলবন্ধন বা যোগসূত্র তৈরি করবে। একটা চিত্রকল্প তুলে ধরার সাথে সাথে আর একটা চিত্রকল্প মনের মধ্যে এসে ভেসে উঠবে। এই যে দুটো চিত্রকল্প, একটা চিত্রকল্প আর একটা চিত্রকল্পকে যে নিয়ে আসে, এটি হচ্ছে পরাবাস্তবতাবাদ বা এটি হচ্ছে সুরিয়ালিজম, তাই না? এই বিষয়গুলোই কিন্তু জীবনদাস কি করেছেন, এই যে মানব সভ্যতার আবহমান কাল থেকে যে মানব সভ্যতা সৃষ্টি হয়েছে, ইতিহাস ঐতিহ্য নিয়ে যে আমরা আছি, সেই ইতিহাস ঐতিহ্য, মানবী ইতিহাস, পুরাতন ঘটনা বিন্যাস, সমস্ত কিছু কি করেছেন, সার্বঙ্গীন ভাবে উপলব্ধি করার চেষ্টা করেছেন। জীবন তার কাছে সংকীর্ণ নয়, বরং কি করেছে, অনেক ব্যাপক ও গভীর। সুতরাং সুরিয়ালিজম যে তাকে আকৃষ্ট করবে তাতে সন্দেহ নাই। মানুষকে শুধু চেতনার স্তরে নয়, মগ্ন চৈতন্যের স্তরেও জানতে হবে, তবেই হবে মানুষকে সম্পূর্ণভাবে জানা। চেতনার স্তর তো মানুষের মনের ভগ্নাংশ মাত্র। সুতরাং কেবল চেতনার স্তরকে যদি আমরা জানতে চাই, তাহলে সেটা ভগ্ন রূপ হবে, অর্ধাংশ হবে। চেতনার সাথে সাথে আমরা অবচেতন মনকেও জানতে চাই। এই যে চেতনা এবং অবচেতনাকে যদি পাশাপাশি রেখে একটা চিত্রকল্প আর একটা চিত্রকল্পকে যদি স্মরণ করে বা স্মরণ করায়, তবেই তাকে কি বলবো আমরা, পরাবাস্তবতাবাদ। এই ধরনের কবিতা কিন্তু জীবনদাসের অনেক কাব্যগ্রন্থের মধ্যে আছে। সেটা হচ্ছে বেলা বেলা কালবেলা, তারপরে আছে বনলতা সেন, সাতটি তারার তিমির। বনলতা সেন কাব্যগ্রন্থের তোমরা কি দেখেছ, এই যে সেই তোমরা যদি কি বলে শিকার বা হরিণেরা কাব্যগ্রন্থটি যদি না কবিতাটা যদি তোমরা পড়ো, অথবা শিকার কবিতাটা যদি তোমরা পড়ো, এই ধরনের বিখ্যাত কিছু কবিতাও আছে। বুনোহাস, হরিণেরা, ঘোড়া, অবশেষ, সব, হাওয়ার রাত ইত্যাদি কবিতাগুলোর নাম কিন্তু এই সুরিয়ালিস্ট কবিতা আন্দোলনের প্রভাব পড়েছে বলে আমরা মনে করি। আমরা যদি প্রথমেই এই যে দেখি যে কবিতাটা, বুনোহাস কবিতাটা যদি তোমরা পড়ো, পুরা কবিতাটা যদি তোমরা একটু পড়ে দেখো, তাহলে কিন্তু সেখানে দেখবা যে টোটাল কবিতাটার মধ্যেই কিন্তু এই আমি যদি হতাম
কি আমি যদি হতাম বনহংসী হতে যদি তুমি, এটা বাদ দিই, তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝড়ের আকাশের পেছনে চাঁদ উঠতে দেখে পেঁচার ধূসর পাখা উড়ে যায় নক্ষত্রের পানে, জলামাঠ ছেড়ে দিয়ে চাঁদের আহ্বানে, বনহাঁস পাখা মেলে সাই সাই শব্দ শুনে তার, 1 2 3 অজস্র অপার, রাত্রির কিনার দিয়ে তাহাদের ক্ষিপ্র ডানা ঝাড়া, ইঞ্জিনের মতো শব্দ, ছুটিতেছে ছুটিতেছে তারা, তারপর পড়ে থাকে নক্ষত্রের বিশাল আকাশ, হাঁসের গায়ের ঘ্রাণ, 2-1টি কল্পনার হাঁস, মনে পড়ে কবেকার পাড়াগার অরুণিমা সানালের মুখ। তোমরা লক্ষ্য করেছো, আমি কিন্তু বলেছি যে একটা চিত্রকল্প আর একটা চিত্রকল্পকে নিয়ে আসবে, অতীতের কোন চিত্রকল্প আর একটা চিত্রকল্পকে কিন্তু নিয়ে আসছে। দেখো, এই পেঁচা, প্রজ্ঞা বা বিজ্ঞ আমরা বলে থাকি, পেঁচা কি করছে? ধূসর পাখা উড়ে যায় নক্ষত্রের পানে, অর্থাৎ পেঁচা কিন্তু উড়ে যাচ্ছে। সেই পেঁচা উড়ে যাওয়া দেখে কি করছে? চাঁদ কাকে আহ্বান করছে? বুনো হাঁসকে আহ্বান করছে তার কাছে যাওয়ার জন্য। জলামার ছেড়ে যে বুনো হাঁসগুলো, তোমরা আমার কাছে চলে আসো। সেই বুনো হাঁসের সাই সাই শব্দ, কিরকম শব্দ হচ্ছে? 1 2 3 অজস্র অপার, অজস্র অপার বুনো হাঁস সাই সাই শব্দ করে চাঁদের আহ্বানে চলে যাচ্ছে, তাই না? কোথা দিয়ে? রাত্রির কিনারা দিয়ে। তাদের আবার কি আছে? শব্দ আছে। রাত্রির কিনারা দিয়ে ডানা, ক্ষিপ্র ডানা ঝাড়া, ইঞ্জিনের মতো শব্দ। ইঞ্জিনের মতো শব্দ, ইঞ্জিন কি? ইঞ্জিন কিন্তু আবার কিসের শব্দ? একটা এই সভ্যতার একটা প্রমাণ পাচ্ছি আমরা, তাই না? ইঞ্জিন আমাদের আলো দেখাচ্ছে, ছুটিতেছে ছুটিতেছে তারা, তাই না? এই যে বুনো হাঁস কিন্তু ছুটছে, তারপর কি থাকছে? তারপর তারা পড়ে থাকছে। কি পড়ে থাকছে? 2-1টা কল্পনার হাঁস কিন্তু পড়ে থাকছে, একটা আকাশ পড়ে থাকছে, পড়ে থাকে নক্ষত্রের বিশাল আকাশ, হাঁসের গায়ের গন্ধ, আর কি থাকে? 2-1টা কল্পনার হাঁসও থেকে যাচ্ছে। অনেক হাঁস কিন্তু থাকছে না, কি থাকছে? একটা কল্পনার হাঁস, একটা আশা কিন্তু থেকে যাচ্ছে। সবগুলোই থাকছে না, ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু ধ্বংসের মাঝখান থেকেও কিন্তু কিছু কিছু থেকে যাচ্ছে। কিরকম ভাবে থেকে যাচ্ছে? ওই যে মনে পড়ে কবেকার পাড়াগার অরুণিমা সান্যাল। অরুণিমা সান্যালের একসময় কবি ভালোবাসতো, চিনতো, জানতো, তাকে হয়তো লোক লজ্জার ভয়ে তাকে প্রেম নিবেদন করতে পারে নাই, তার কাছে যেতে পারে নাই, কিন্তু এখনো ওই যে কল্পনার একটা বিশাল আকাশ যে আছে, বিশাল পৃথিবীতে একসময় ছিল, কে ছিল? অরুণিমা সান্যাল ছিল। কিন্তু অরুণিমা সান্যাল আজ তো বিগত। কল্পনার আকাশ, একটা বিশাল আকাশ থেকে যাচ্ছে, সেখানে 2-1টি কল্পনার হাঁসও থেকে যাচ্ছে। সেই কল্পনার হাঁসকে, 2-1টা কল্পনার হাঁসকে তুলনা করেছে কার সাথে? কার চিত্রকল্পের সাথে? দেখো, একটা চিত্রকল্পে কল্পনার 2-1টা হাঁসের চিত্রকল্পকে নিয়ে আসি কার সাথে মেলবন্ধন করেছে? এই যে পাড়াগার অরুণিমা সান্যালের সাথে। এই অরুণিমা সান্যাল কিন্তু সেই কবেকার, অনেক আগেকার অরুণিমা সান্যাল, যেটা কবি প্রিয় ছিল, পরিচিত একজন মুখ ছিল, কিন্তু সেটা কিন্তু আজকে আর নাই। সেটা কিন্তু আজকে আর নাই, তাই না? এই সেটা কিন্তু আজকে আর নাই, অরুণিমা সান্যাল। তাহলে এই যে 2-1টা কল্পনার হাসির সাথে সেই কবেকার অরুণিমা সান্যালের কল্পনা করেছে, রূপকল্প বা চিত্রকল্প তুলে ধরেছে। এটি কিন্তু আমাদের এই পরাবাস্তবতাবাদ, সুররিয়ালিজম আমরা বলছি। এটা উড়ুক উড়ুক তারা, পৌষের জ্যোৎস্নার নীরবে উড়ুক, কল্পনার হাস্য, পৃথিবীর সব ধ্বনি, সব রং মুছে গেলে উড়ুক উড়ুক তারা, কল্পনার হৃদয়ের জ্যোৎস্নার ভিতরে, তাই না? এই যে এখানে কিন্তু আমরা অনেকগুলো ছবি পাচ্ছি না? তোমার পেঁচার উড়ে যাওয়া, তারপরে জলা মাঠ ছেড়ে হাঁস চাঁদের আহ্বানে উড়ে যাচ্ছে, তারপরে আবার কি ইঞ্জিনের
শব্দ আলোকবর্তিকা আমরা পাচ্ছি, সৃষ্টির ইয়ে পাচ্ছি আমরা, আবার কি পাচ্ছি, নক্ষত্রের আকাশ পাচ্ছি, আবার সেই নক্ষত্রের আকাশে দু একটা কল্পনার হাঁস থেকে যায়। সবাই কিন্তু সব হাঁস কিন্তু থেকে যাচ্ছে না। তার সাথে সাথে আমরা কি দেখছি, সেই কবিকার পারাগার অরুণিমা সান্যালের কথাও কিন্তু আমরা দেখছি। তো এগুলো কি আমাদের এই যে ইঞ্জিনের শব্দ কিন্তু ঘুম ভেঙে দিয়ে যায়, অন্ধকার থেকে হঠাৎ সচকিত করে তোলে, আবার অন্ধকারেই তারা ডুবে যায়। এই যে হাঁস, কল্পনার হাঁস, নক্ষত্র রাত পড়ে রইল, অন্ধকারের মধ্যেই তারা রাতেই রওনা করলো, আবার রাতের মধ্যেই দু একটা আবার হাঁস, কল্পনার হাঁস রয়ে গেল। অনেকদিন আগে যে মেয়েটি ঘিরে কবির যৌবন বাসনা রাঙা হয়ে উঠেছিল, অথচ সামাজিক লোক লজ্জার ভয়ে তাকে আর এখন সে তখন পায় নাই, কিন্তু সেই মেয়েটি কিন্তু তার স্বপ্নে ঠিকই জেগে উঠছে, তাই না? তো এইভাবে কিন্তু আমরা একটা কি বলে সুরিয়ালিস্ট বা তোমার পরবাস্তবতাবাদের যে একটা বিষয়টা, আমরা ইঞ্জিনের শব্দ বা আরো কিছু, একটা বিখ্যাত কবিতা আছে, আর একটা বনলতা সেন কাব্যগ্রন্থের একটা ইয়ে আছে, ওই যে কি বলে হরিণেরা কবিতাও কিন্তু আছে, স্বপ্নের ভিতরে বুঝি। এই যে স্বপ্নের ভিতরে বুঝি, কিন্তু এটা কিন্তু কবি আবার স্বীকার করেছেন যে পুরোপুরি কিন্তু তিনি এই চেতন স্বপ্নের ভিতরেই কিন্তু তিনি স্বীকার করে নিয়েছেন যে এটা চেতন অবচেতন মনে আছে, কিন্তু অবচেতন মনের কথাটা কিন্তু আবার স্বীকার করেছে যে স্বপ্নের ভিতরে বুঝি কি করে, ফাল্গুনের জ্যোৎস্নার ভিতর দেখিলাম পলাশের বনে খেলা করে হরিণেরা। স্বপ্নের ভিতরে বুঝতে পারছেন যে পলাশের বনে কি করছে, হরিণেরা খেলা করছে। রূপালী চাঁদের হাত শিশিরে পাতায়, রূপালী চাঁদের হাত কোথায় আছে, শিশির ভেজা পাতায়, যে 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 জ্যোৎস্না যে পড়ছে, যেন এই রূপালী চাঁদ যেন হাত মেলেছে বা হাত বুলিয়ে দিয়েছে শিশির পাতায়। বাতাস ঝাড়িছে ডানা, মুক্তা ঝরে যায় পল্লবের ফাঁকে ফাঁকে, বনে বনে। এই যে বাতাস, আমার বাতাস লাগে না, বাতাস লাগলে যে তোমার কুয়াশা ঝরে পড়ছে, যেন কি কিসের মতো পেপার পড়ছে, মুক্তা ঝরে পড়ছে কোথায় কোথায়, ওই পাতার ফাঁকে ফাঁকে, বনে বনে। কোথায় ঝরে পড়ছে, হরিণের চোখে। হরিণের চোখে যে মুক্তা তোমার কুয়াশা ঝরছে, জ্যোৎস্নার আলো লাগছে, আর সেটা আবার হরিণের চোখ আলোকিত বা সচকিত হয়ে যাচ্ছে। হরিণ কিন্তু ভয় কাতুর, সচকিত, মানুষের শব্দ শুনলেই কিন্তু পালিয়ে যায়। তারপরে কি হচ্ছে দেখো, হরিণেরা খেলা করে হাওয়া আর ফাল্গুনের আলোকে। এই সময়ে, এই ফাল্গুনের জ্যোৎস্না রাতে চাঁদের আলোর মধ্যে হরিণেরা কি করছে, খেলা করছে, কার সাথে, হাওয়ার মুক্তার আলোকে। হীরের প্রদীপ জেলে শিফালিকা বোস যেন হাসে, হিজল ডালের পিছে অগণন বনের আকাশে। দেখো হরিণেরা খেলা করছে, চাঁদ উঠছে ফাল্গুনের আকাশে, তার পল্লবের ফাঁকে ফাঁকে জ্যোৎস্না ঝরে পড়ছে, সেই চাঁদের আলো এসে হরিণের চোখে লাগছে, হরিণ সচকিত, হরিণ খেলা করছে ফাল্গুনের রাতে, তোমার কি বলে পল্লবের ফাঁকে ফাঁকে, বনে বনে, হরিণের চোখে হরিণেরা খেলা করে হাওয়া আর মুক্তার আলোকে। এই যে হরিণের যে খেলা করছে, এই পল্লবের ফাঁকে ফাঁকে জ্যোৎস্নাও ঝরে পড়ছে, তার সাথে কবি আর একটি চিত্রকল্প জুড়ে দিয়েছেন, কি যে হীরের প্রদীপ জেলে শেফালিকা বোস যেন হাসে, হিজল ডালের পিছে অগণন বনের আকাশে। এই যে হরিণেরা খেলা করছে দেখে এই চিত্রকল্পটাকে দেখো উপস্থাপন করেছে কার সাথে, শেফালিকা বোস যেন অগণন কি বলে, হীরের প্রদীপ জেলে শেফালিকা বোস যেন হাসছে। সেই শেফালিকা বোস কবিকার, সেই অনেক আগেকার, যে রূপ নিয়ে চলে গেছে অনেক দূরে, অনেক আগে, সেই শেফালিকা বোস কি করছে, হীরের প্রদীপ জেলে শেফালিকা বোস যেন হাসে, হিজল ডালের পেছে অগণন বনের আকাশে। অগণন বনের আকাশে এই হিজল নাকি কি বলে, হীরের প্রদীপ জেলে বসে হাসছে কে, শেফালিকা বোসও হয়তো কবির সেই কল্পলোকের প্রেয়সী ছিল, যাকে তিনি বাস্তবে চেয়েছেন, কিন্তু তাকে ধরা ছোঁয়ার বাহিরেই ছিলেন। সেই
হরিণেরা যে খেলা করছে ফাল্গুনের রাতে সেই সেই জিনিসটা দেখে, সেই চিত্রকল্প দেখেই এই কি বলে এই শেফালিকা বোস তোমার হীরের প্রদীপ জেলে বসে আছে শেফালিকা বোস। এই শেফালিকা বোসের চিত্রকল্প কিন্তু কবি আমাদের চোখের সামনে নিয়ে আসছি। তারপরে কি আছে, বিলুপ্ত ধূসর কোন পৃথিবীর শেফালিকা। সেই শেফালিকা কখনকার সময় ছিল, বিলুপ্ত ধূসর পৃথিবী, প্রাচীন পৃথিবীর সেই শেফালিকা বোস, সেই অনেক আগেকার শেফালিকা বোস যেন আবার কবির মধ্যে, কবিতার মাঝে বা কবির মধ্যে চলে আসছেন। ফাল্গুনের জ্যোৎস্নায় হরিণেরা জানে শুধু তাহা, বাতাস ঝাড়িছে ডানা, হিরে জলে হরিণেরা হরিণেরা খেলা করে হাওয়ার হীরের আলোকে। এই যে এখানেও কিন্তু আমি বললাম, এখানেও কিন্তু আমরা দেখছি যে এখানেও একটা বিষয় আমরা ক্লিয়ার, যে চিত্রকল্প, এই চিত্রকল্পের মধ্যেও কিন্তু প্রাচীন অতীত একটা চিত্রকল্প আর একটা চিত্রকল্প আমাদের চোখের সামনে নিয়ে আসছে। এই যে শিবালিকা বসে টুকরো টুকরো চিঠি অন্ধকার জগতে অবরুদ্ধ হয়েছিল, তা হরিণের প্রতীক মূর্ত হয়ে বিস্তীর্ণ হয়ে আবার জ্যোৎস্নায় অপরন্ত মুক্তার আলোকে খেলে বেড়াচ্ছে, তাই না? যে হরিণ চঞ্চলতা ভীরু, তোমার তাদের কাছে, হরিণের কাছে আমাদের যেতে হয় পা টিপে টিপে, ঠিক সেরকম সেই তোমার কোন যুগে, তোমার সেই ধূসর যুগে শেফালিকা বসু ছিল কি একজন কি সেই রকম সচকিত, তার কাছে ধরা যায় না, ছোঁয়া যায় না তাকে, সেই রকম একজন নারী ছিলেন, তাই না? এইরকম কিন্তু অনেক কবিতা আছে। তোমার আমাদের আরেকটা বিখ্যাত কবিতা আছে যে ঘোড়া কবিতা। এই ঘোড়া কবিতাটাও কিন্তু একটা বিখ্যাত কবিতা। সেই ঘোড়া হচ্ছে এখনো ঘাসের লোভে চড়ে, কিন্তু ঘাসের ঘ্রাণ ভেসে আসে না, ভেসে আসে আস্তাবলের ঘ্রাণ। যেখানে ঘাস নেই, শুধু বিষণ্ণ খড়ের শব্দ ঝরে পড়ে ইস্পাতের কলে। সে ঘ্রাণ নিশ্চয়ই গুমট, কেননা ঘ্রাণ ভেসে আসে এক ভিড় রাত্রির হাওয়ায়। তো এক ভিড় রাত্রির হাওয়ায় কিন্তু এখানে মগ্ন চৈতন্যের একটা বিষয় কিন্তু আমরা আছে। সেই আমরা এই আস্তাবলটা কিন্তু পৃথিবীর সাথে তুলনা করছি। সেই আস্তাবল, ঘোড়ার আস্তাবলটা কিন্তু আবার গোল আস্তাবল, তার মানে পৃথিবী তো গোল, তাই না? এই যে আস্তাবলটা আমাদের মনে কিন্তু একটা বিশেষ বিশেষ ছবি ফুটিয়ে তুলেছেন, যার সঙ্গে একদিন পরিচিত ছিলেন। পরিচিত আস্তাবলটি ওপাশে ছিল একটি পাইন রেস্তোরাঁ। সেই পাইন রেস্তোরাঁ আবার কি আছে, কয়েকটা কাপের পেয়ালা আছে, সেই পেয়ালাগুলো পড়ে আছে, ওখানে থাকে আবার কয়েকটা ওই বিড়ালের ছানাও আছে, বিড়ালের ছানা ঝিম ধরে বসে আছে। কাপের পেয়ালাগুলো যখন থাকে তখন ওরকমই থাকে, কিন্তু যখন আবার কাপের পেয়ালায় পানি ঢালা হয় বা চা বানানো হয়, সেটা থেকে ভাপ ওঠে। আবার কয়েকটা বিড়ালের ছানাও আছে, সেরকম কাপের পেয়ালার সাথে তুলনা করেছে চিত্রকল্পের সঙ্গে। বিড়ালের ছানাগুলো ঝিম ধরে বসে আছে, কিন্তু ওই তোমার ওই কি কুকুর, ওই যে তোমার ওটা কি ঘুমে ঘেউ কুকুরের অস্পষ্ট কবলে, ঘুমে ঘেউ কি কুকুর, ঘুমো যে বিড়ালগুলো ঘেউ কুকুর যেন তাকে ঘিরে ধরছে, তখন ওই কি বলে বিড়ালের ছানাগুলো সচকিত হয়ে ওঠে। তো ওই তোমার কাপে যখন চায়ের জল ঢালা হয়, পানি ঢালা হয়, তখন তোমার ধোয়া ওঠে, সেখানে কাপগুলোকে সচল মনে হয়। আবার বিড়ালের ছানাগুলো যখন শুয়ে থাকে, তখন ওই ঘেউ কুকুর যখন তাকে আক্রমণ করবে বলে ভাবে, তখন তারা একটু নড়ে চড়ে ওঠে। এই যে বিষয়গুলো হিম হয়ে নড়ে গেল ওপাশের পাইন রেস্তোরাঁতে, 7টি তারার কি মিলে। এই আস্তাবলের সঙ্গে পাইস রেস্তোরাঁ, তার চায়ের পেয়ালা আর বিড়াল ছানা সমেত কবির চোখের সামনে ভেসে উঠেছে, যার ফলে প্রস্তর যুগের ঘোড়া বিড়াল ছানায় রূপান্তরিত হয়েছে। সেই ঘোড়া যে চড়ে বেড়াতো, যা এখনো আমাদের মনে পড়ে, সেই আস্তাবলের ঘোড়াগুলো এখন বিড়াল ছানার সাথে তুলনা দিয়ে একটা চিত্রকল্পকে একটা চিত্রকল্পের সাথে কি করেছেন, আমাদের সামনে নিয়ে এসেছেন। ঘোড়া তো আমরা জানি যে যৌবনের প্রতীক, গতির প্রতীক। সেই গতিটা কি হয়েছে,
বিড়াল ছানার মধ্যেও আমরা দেখছি যে বিড়াল ছানাটা তোমার স্থির ছিল সেও সহসা সচকিত হয়ে যায়, তাই না? তো এরকম আরো কবিতা কিন্তু আছে তোমাদের, এই যে একটা বিখ্যাত কবিতা ছিল হাওয়ার রাত কবিতা। এক একবার মনে হচ্ছিল আমার আধো ঘুমের ভিতর, হয়তো এই যে ঘুমের ভিতর শব্দটা কিন্তু বলে দিয়েছে, অবচেতন মনে, মাথার উপর মশারি নেই আমার, সাথে তারার কোল ঘেঁষে নীল হাওয়ার সমুদ্রে সাদা বকের মতো উঠছে সে। কিসের মতো উঠছে? মশারিটা সাথে তারার কোল ঘেঁষে নীল হাওয়ার সমুদ্রে সাদা বকের মতো উঠছে। কাল এমন চমৎকার রাত ছিল, সমস্ত মৃত নক্ষত্ররা কাল জেগে উঠেছিল, আকাশে এক তিল ফাঁক ছিল না। পৃথিবীর সমস্ত ধূসর প্রিয় মৃতদের মুখ